হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন শেখ আব্দুল হাকিমের রহস্যময় রুদ্রশ্বাস্য উপন্যাস প্রথম প্রেম পর্ব 2। সব কথা বলার পর মৃদু হাসল সে। নিশ্চয়ই খুব বিরক্ত বোধ করছেন আপনি। তবে কথা বলতে পেরে নিজেকে আমার খুব হালকা লাগছে। শুধু যে বিপদে পড়েছি, আর আপনি দেশের ছেলে বলে নয়। আপনাকে কেন যেন আমার কি বলবো, যেন অনেক দিন থেকে চিনি বলে মনে হচ্ছে। আমারও আপনাকে। হঠাৎ থেমে কথার মোড় ঘুরিয়ে ফেলল জাফর। এটা যদি প্রশংসা হয় তাহলে ধন্যবাদ দিতে হয় আপনাকে। এরকম প্রশংসা আগে কেউ করেনি আমার। কিন্তু রূপা, আই উইল হ্যাভ টু লিভ ইউ। খুব জরুরি কাজ পড়ে আছে। সম্ভব হলে আজ রাতে হোটেলে দেখা করব, কেমন? যা ঘটে গেছে তা নিয়ে দুশ্চিন্তা করবেন না। বিদায় নিয়ে চলে গেল জাফর। কাউন্টারে ওদের বিল মেটাতে বলল না। ও চলে যাবার পর কোনো কারণ ছাড়াই মনটা খারাপ হয়ে গেল রূপার। এরকম অনুভূতি আগে কখনো হয়নি। নিজেকে অসম্ভব নিঃসঙ্গ আর একা লাগছে তার। হোটেলের লাউঞ্জে বসে আছে রূপা, হতাশ ও বিষণ্ণ। জাফর চৌধুরীর পরামর্শ মেনে নিয়ে হাই কমিশনে আজ না গেলেই ভালো করত সে। ওখানে 5টার কিছু পরে পৌঁছায়। তাই বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের ব্যাপার নিয়ে যিনি মাথা ঘামান, তিনি তার সঙ্গে দেখা করতে রাজি হননি। সোমবার সকালে তার সাক্ষাৎ পাওয়া যাবে। তবে স্টাফদের কথাবার্তা শুনে রূপার মনে হয়েছে টাকা ধার পাবার কোনো আশা নেই। লাউঞ্জে এক মহিলা ঢুকলেন। জর্জেট সবুজ শাড়িতে পরি মনে হচ্ছে। যেমন লম্বা তেমন ফর্সা, চলাফেরায় অভিজাত্য, চেহারাই বলে দেয় অত্যন্ত সুপ্রতিভ। কাল বিকেলেও মহিলাকে দেখেছে রূপা। একা একটা টেবিলে বসে কফি খাচ্ছিলেন। আজও একা তিনি সেই আগের টেবিলটাতেই বসলেন। ওয়েটার এসে অর্ডার নিয়ে গেল। একটি পত্রিকার পাতা উল্টাচ্ছেন মহিলা। খানিক পর কফির কাপে একবার চুমুক দিলেন তিনি। তারপর বার কয়েক গার ফিরিয়ে রূপার দিকে তাকালেন। একসময় হাসি মুখে চেয়ার ছাড়লেন, সোজা রূপার দিকে এগিয়ে আসলেন। এই যে ভাই, তোমার সঙ্গে দুটো কথা বলতে পারি? কাছে এসে মিষ্টি করে হাসলেন মহিলা। শুদ্ধ বাংলা শুনে একটু অবাক হলো রূপা। সে ভেবেছিল মহিলা মাদ্রাজি বা অন্য কোনো প্রদেশের হবে। জি হ্যাঁ, বলুন, কি বলবেন? মহিলা বাঙালি বুঝতে পেরে সংকোচ কাটিয়ে উঠছে রূপা। আমাকে তুমি বসতে বলবে না? জিজ্ঞেস করে হেসে উঠলেন মহিলা। বসে পড়লেন রূপার মুখোমুখি। আমি মিসেস মমতাজ বেগম। তোমাকে 2 দিন থেকে দেখছি। কি নাম তোমার? ঢাকা থেকে একা এসেছ? কাছ থেকে দেখে রূপা বুঝতে পারলো মহিলার বয়স 30-এর কম নয়। তবে সুন্দরী যে, তাতে কোনো সন্দেহ নেই। রূপ তো নয় যেন আগুন। তার চোখের দৃষ্টি লক্ষ্য করে সামান্য অস্বস্তি বোধ করল সে। মহিলা মিষ্টি সুরে জিজ্ঞেস করলেন, আমার হয়তো জিজ্ঞেস করা উচিত হচ্ছে না, তুমি কি কোনো অসুবিধায় পড়েছ? কাল রাতে তোমাকে অমন হাসি খুশি দেখলাম, অথচ আজ মন খারাপ করে বসে আছো। কি ব্যাপার? হ্যাঁ, মনটা খারাপ, অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করল রূপা। চৌরঙ্গিতে শপিং করতে গিয়েছিলাম। আমার হাত ব্যাগটা ছিনতাই হয়ে গেছে। ওই ব্যাগে আমার সব টাকা, ট্রেনের টিকিট ছিল। মিসেস মমতাজ বেগমের চোখে সহানুভূতি ফুটে উঠল। কি সাংঘাতিক! থানায় জানিয়েছেন? হাই কমিশনে গেছেন? মাথা নাড়ালো রূপা। হাই কমিশন থেকে কোনো সাহায্য পাওয়া যাবে বলে মনে হয় না। থানায় জানিয়ে বা কী লাভ? টাকা বা ব্যাগ তো ওরা ফিরিয়ে দিতে পারবে না। না, তা পারবে না, বললেন মিসেস মমতাজ। তাহলে তো চিন্তার কথাই। কলকাতায় তোমার পরিচিত কেউ নেই? কথা না বলে রূপা শুধু মাথা নাড়ালো। মমতাজ কি যেন চিন্তা করছেন। রূপা দেখল মহিলার গা ভর্তি সোনার গহনা। বাম হাতের আংটিতে দামি একটা পাথর বসানো রয়েছে, বোধহয় হীরার হবে। মনে মনে হেসে রূপাকে তিনি বললেন, আমাদের মধ্যে মিল আছে বুঝলে। দুজনেই আমার দুর্ভাগ্যের শিকার। তুমি তোমার হাত ব্যাগ হারিয়েছ, তাই মন খারাপ। আমারও একটা জিনিস চুরি গেছে, অত্যন্ত দামি জিনিস। ওটা হারিয়ে আমারও খুব মন খারাপ। মহিলা আরও কি বলেন শোনার জন্য চুপ করে তাকল রূপা। কেন যেন উত্তেজনা বোধ করছে সে, সেই সঙ্গে সাবধান হবার একটা তাগিদও অনুভব করছে। হঠাৎ হেসে উঠলেন মমতাজ। জানো আমি কি ভাবছি? এবারও কথা না বলে শুধু মাথা নাড়ালো রূপা। আমার মনে হচ্ছে আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। তুমি আমাকে সাহায্য করতে পারো, আমিও তোমাকে সাহায্য করতে পারি। আমাকে দেখেই আশা করি বুঝতে পার আমি খুব বড় লোকের বউ। কাজেই তোমার টাকার সমস্যা সহজেই আমি মিটিয়ে দিতে পারি। বিনিময়ে তুমি যদি আমার ছোট্ট একটা কাজ করে দাও, তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো ভাই।
মনে মনে বিরক্ত বোধ করল রূপা। কুঁচকে উঠল ভ্রু দুটো। কিন্তু আপনার টাকা আমি নেব কেন? আপত্তি জানালো রূপা। আপনাকে আমি চিনি না, জানি না। একটা হাত তুলে রূপাকে থামিয়ে দিলেন মমতাজ। রূপা লক্ষ্য করলো চাপাকলা মতো আঙ্গুলগুলো তার কাঁপছে। সন্দেহ নেই মহিলা মানসিকভাবে খুব অস্থির হয়ে আছেন। ঘটনাটা কাউকে বলার মতো নয়। শোনার পর আমার সম্পর্কে তোমার ধারণা পাল্টে যাবে। আমাকে তোমার খুব খারাপ মানুষ বলে মনে হবে। সি কি বলছেন? কাউকে খারাপ ভাবা আমার স্বভাব নয়। বেশ, শুনে খুশি হলাম। শুনো তাহলে। আমার স্বামী সাব্বির দামি পাথরের ব্যবসা করেন। প্রচুর রোজগার করেন তিনি। কোটিপতি বলা যায়। পাথর কেনার জন্য ইন্ডিয়া প্রায়ই তাকে আসতে হয়। শুধু এখানে নয়, বিভিন্ন দেশে আসা যাওয়া করতে হয় তাকে। এক সময় আমিও তার সঙ্গে যেতাম। তবে গত 2 বছর হলো তিনি একাই যান। মাঝে মধ্যে 2 কি 3 মাস এক নাগারে বাড়িতে থাকেন না। 6 মাস আগের কথা। আমার স্বামী তখন পাকিস্তানে। ওই সময় ঢাকায় এক বয়স্ক লোকের সঙ্গে আমার পরিচয় হয়। অত্যন্ত সুদর্শন, স্বাস্থ্যও খুব ভালো। আমি তার প্রেমে পড়ে যাই। জীবনটা সে সময় আমার খুব একঘেয়ে কাটছিল। নিজেকে বড় একা মনে হতো। সেবার আমার স্বামী 3 মাস পাকিস্তানে ছিলেন। এই সময়টা আমরা একসঙ্গে থাকি। কাজটা আমার অন্যায় হয়েছে, কিন্তু ওই 3 মাস যে সুখে ছিলাম সেটা অস্বীকার করি কিভাবে? তারপর একদিন বাড়িতে ফিরে এলেন আমার স্বামী। থামলেন মমতাজ। রূপার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। এরপর কি তোমার শোনার আগ্রহ আছে? নিচু গলায় জিজ্ঞেস করলেন তিনি। যদি মনে করেন প্রয়োজন আছে শোনাতে পারেন, তবে ভালো না লাগলে শোনাবেন না। আমার ভালো লাগছে না, তবে শোনানোর প্রয়োজন আছে। সব কথা না জানলে তুমি আমাকে সাহায্য করবে না। মাথাটা সামান্য কাত করল রূপা। তার মনে হলো আর যাই হোক, একদিন থেকে অন্তত মহিলাকে সৎ বলতে হবে। নিজের কলঙ্কের কথা কিছুই গোপন না করে বলে যাচ্ছেন। আমার স্বামী খুব ভালো মানুষ, তবে তার মধ্যে হালকা ছেলে মানুষই ভাব একেবারেই নেই। হইচই, হাসি ঠাট্টা, বাবাবেগ ইত্যাদি তার ভেতর নেইও। তিনি এসব পছন্দ করেন না। সংক্ষেপে তাকে তুমি একটা যন্ত্রই বলতে পারো। সত্যি কথা বলতে কি, তাকে আমি কোনোদিনই ভালোবাসতে পারিনি। আমি খুব গরিব পরিবারের মেয়ে। বংশমর্যাদায় না মিললেও শুধু সুন্দরী বলে আমাকে তিনি বিয়ে করেন। আর যার কথা তোমাকে বলছি, আবুল বাশার, সে সাব্বিরের ঠিক উল্টো চরিত্র। জীবন তার কাছে আনন্দ আর পুলকের একটা ভাণ্ডার। সে যেমন সবাইকে ভালোবাসে, তেমনি সবাই তাকে না ভালোবেসে পারে না। মোট কথা, স্বামীর মধ্যে যা যা দেখতে চেয়েছি কিন্তু পাইনি, তার সবই প্রচুর পরিমাণে বাশারের মধ্যে আছে। তবে তখনও আমি জানতাম না যে সে একটা শয়তানও বটে। এরপর মমতাজ বললেন, তার স্বামী ঢাকায় ফিরে আসার পর বাশারের আসল চরিত্র বেরিয়ে পড়ে। বাশারকে যখন তিনি বললেন তাদের অবৈধ প্রণয়ের এখানেই সমাপ্তি, খেপে গিয়ে বাশারও তার কাছে টাকা দাবি করল।